আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আমি রিদিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনাম। সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা, ছাত্র জনতার আন্দোলনে দেশ গড়ার সুযোগ কাজে লাগানোর অঙ্গীকার। এক যুগ পর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে সেনাকুঞ্জে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। গুলশান থেকে নেওয়া হবে সেনা প্রটোকলে। শেখ হাসিনার পক্ষে মামলা লড়ার ঘোষণা দিলেন জেড.আই খান পান্না। বিচারিক শুদ্ধতার জন্য রাজনৈতিক দলের বিচার ট্রাইব্যুনাল আইনে রাখা হয়নি মন্তব্য। ব্যাটারি চালিত রিকশা বন্ধের প্রতিবাদে রাজধানীতে চালকদের বিক্ষোভ, সড়ক ও রেলপথ অবরোধে যাত্রীদের চরম দুর্ভোগ। জলবায়ু সম্মেলনের শেষ মুহূর্তের আলোচনা ও দর কষাকষি, জলবায়ু অভিঘাতে মানসিক স্বাস্থ্য ঝুঁকির বিষয় অন্তর্ভুক্তিতে বাংলাদেশের দাবি। এবং মৎস্য উৎপাদন আহরণে বিশ্বের শীর্ষ 5 দেশের একটি বাংলাদেশ, হুমকিতে থাকা সম্ভাবনাময় খাত রক্ষায় সমন্বিত পদক্ষেপের তাগিদ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্টুইনের লাইভ স্ট্রিম হচ্ছে। ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে দেশ গঠনের যে সুযোগ এসেছে তা যথাযথভাবে কাজে লাগাতে প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্বর্তী সরকার। সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, মেধার ভিত্তিতে তরুণরা যেন দেশ গঠনে অবদান রাখতে পারে সেই পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার। সাদি মাহমুদের রিপোর্ট। 1971 সালের 21 নভেম্বর সেনা, নৌ ও বিমান বাহিনী দখলদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সমন্বিত আক্রমণ শুরু করে, যার মাধ্যমে মুক্তিযোদ্ধারা পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে সক্ষম হয়। মূলত স্বাধীনতা অর্জনে সহায়ক সেই বীরত্বগাথা ও ত্যাগের ইতিহাসকে স্মরণের লক্ষ্যে পালিত হয়ে আসছে সশস্ত্র বাহিনী দিবস। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ঢাকা সেনানিবাসের শিখাওয়া নির্মাণে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মহান মুক্তিযুদ্ধে শহীদদের অবদানের কথা স্মরণ করে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। একে একে শিখাওয়া নির্মাণে পুষ্পস্তবক অর্পণ করেন সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধান। পরে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা। সেখানে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা জানান মোহাম্মদ ইউনূস। বৈষম্য ও শোষণহীন স্বাধীন বাংলাদেশ গড়তে মুক্তিযোদ্ধাদের অবদানের কথা তুলে ধরে মোহাম্মদ ইউনূস বলেন, জনগণের অধিকার নিশ্চিতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এই নতুন দেশে আমাদের দায়িত্ব সকল মানুষকে একটি বৃহত্তর পরিবারের বন্ধনে আবদ্ধ করা। পরিবারে মতভেদ থাকবে, বাকবিতণ্ডা হবে, আমরা কেউ কারো শত্রু হব না, কাউকে তার মতের জন্য শত্রু মনে করব না, কাউকে ধর্মের কারণে শত্রু মনে করব না। আমরা সবাই সমান, আমরা সবাই একই পরিবারের সদস্য, কেউ কারো উপরে না, কেউ কারো নিচে না। এই ধারণা আমরা জাতীয় জীবনে প্রতিষ্ঠিত করতে চাই। প্রধান উপদেষ্টা বলেন, দেশ গঠনে তরুণরা যেন যথাযথ অবদান রাখতে পারেন সেই পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার। বীর মুক্তিযোদ্ধা, শহীদ, আহত এবং জীবিত ছাত্র জনতার কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ থাকতে চাই। যে সুযোগ তারা আমাদেরকে দিয়েছে তার মাধ্যমে আমাদের দেশকে পৃথিবীর সামনে একটি দৃষ্টান্ত স্থাপনকারী দেশে পরিণত করতে আমরা শপথ নিয়েছি। আমাদের তরুণ সমাজ সম্পদের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও যেন মেধার ভিত্তিতে নিজ নিজ সৃজনশীলতার বিকাশ ঘটিয়ে দেশ গঠনে অবদান রাখতে পারে, আমাদের সেই পরিবেশ নিশ্চিত করতে হবে। পরে ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন 3 বাহিনী প্রধান। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে এক যুগ পর সেনাকুঞ্জে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিকেল 3:30টায় অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। গুলশানের বাসভবন থেকে সেনা প্রটোকলে বেগম খালেদা জিয়াকে সেনাকুঞ্জে নিয়ে যাওয়া হবে। বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবনের সামনে আছেন রাহুল রায়। সরাসরি যোগাযোগের চেষ্টা করছি। রাহুল,
রাহুল, বেগম খালেদা জিয়াকে কখন নিয়ে যাওয়া হবে, আপনি কি এই বিষয়ে কিছু জানতে পেরেছেন? আমাদেরকে বিস্তারিতভাবে জানান। আপনাকে ধন্যবাদ। আপনি তো বলছেনই যে প্রায় 1 যুগ পরে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যাচ্ছেন, এবং আমরা এরই মধ্যে দেখতে পেরেছি যে স্থায়ী কমিটির সদস্য এবং বেগম খালেদা জিয়ার যিনি চিকিৎসক AZM জাহিদ হোসেন এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তিনি কিন্তু কথা বলছেন। আমরা দেখেছি যে সেনাবাহিনীর যে একটি অ্যাম্বুলেন্স এখানে এসেছে এবং সেনাবাহিনীর কয়েকজন সেনা সদস্যরা এসেছেন। আমরা যেটি জানতে পেরেছি যে একজন সেনা প্রোটোকলে সাবেক এই প্রধানমন্ত্রীকে সেনাকুঞ্জে নিয়ে যাওয়া হবে এবং তার স্বাস্থ্যের কথা বিবেচনা করে কিন্তু সেনাবাহিনী থেকে একটি বড় অ্যাম্বুলেন্সও এখানে এসেছে। তো AZM জাহিদ হোসেন এখন কথা বলছেন, যেহেতু বলছেন যে যেহেতু 3:30টায় শুরু হবে অনুষ্ঠান, হয়তোবা তিনি 2:30-3টার মধ্যেই এখান থেকে রওনা দিবেন। এবং যেটি বলছিলেন আপনি যে প্রায় 1 যুগ পরে বেগম খালেদা জিয়া এই সেনাকুঞ্জে যাচ্ছেন, সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে এই অনুষ্ঠানে তিনি যোগ দেবেন। রাহুল, ধন্যবাদ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নির্যাতিত উল্লেখ করে তার পক্ষে ট্রাইব্যুনাল সহ যেকোনো আদালতে মামলা লড়াইয়ের ঘোষণা দিয়েছেন সিনিয়র আইনজীবী ZI খান পান্না। রাজনৈতিক দলের বিচারের বিষয়টি আইনে না থাকা প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেছেন বিচারিক শুদ্ধতার জন্য তা রাখা হয়নি। এ নিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন বলেছেন সিদ্ধান্ত সরকারের, এ নিয়ে তাদের কিছু বলার নেই। মাজহার হক মান্নার রিপোর্ট। জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন থানায় 2 শতাধিক মামলা হয়েছে। ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। জানা গেছে বর্তমানে ভারতে আছেন শেখ হাসিনা। এমন অবস্থায় তার পক্ষে আইনি লড়াইয়ে থাকার কথা বলেন সিনিয়র আইনজীবী ZI খান পান্না। যদি সুযোগ হয় তাহলে শেখ হাসিনার পক্ষেই লড়াই করব ট্রাইব্যুনালে। ট্রাইব্যুনাল কেন, সব মামলাতেই। আপনি কি মনে করেন মিডিয়ার স্বাধীনতা আছে, গণমাধ্যমের স্বাধীনতা আছে পূর্ণ মাত্রায়? নট অ্যাট অল, আই ডোন্ট বিলিভ ইট। সকালে আন্তর্জাতিক অপর ট্রাইব্যুনালের পুরাতন হাইকোর্ট ভবনের সংস্কার কাজ দেখতে আসেন আইন উপদেষ্টা। সাথে ছিলেন গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। বলেছি সবাই মিলে চিন্তা করেছে যে এই বিচারের শুদ্ধতা রক্ষার জন্য রাজনৈতিক দলের ইস্যু আনা উচিত না। আমি কালকেই বলেছি ভাই, আপিলের অনুমতি রাখা হয়েছে অন্তর্বর্তীকালীন আদেশের বিরুদ্ধে। এটা বিচার বিলম্বিত করার শামিল কিনা অনেকেই মনে করছেন এটা কোনো চক্রান্ত, মানে জুলাই আগস্টের বিপ্লবের সাথে এটা বিচারের শুদ্ধতার জন্য করা হয়েছে এবং খুব সীমাবদ্ধ ক্ষেত্রে। রাজনৈতিক দলের বিচার সংক্রান্ত আইনের সংস্কার নিয়ে কথা বলেন বিএনপির সিনিয়র আইনজীবী। আদেশ হয়েছে এখন যে যেহেতু সার্টিফাইড কপি সরকার পক্ষ থেকে পায় নাই, সিপি ফাইল করবে এবং তাদের এইটা পেতে হয়তো একটু দেরি হবে। তার কারণ হলো এইটার মধ্যে যেহেতু উদ্দেশ্য আছে, মিনস দিয়ে আছে এই আদেশের উপরে, সেই জন্য পেতে হয়তো কিছুদিন দেরি হতে পারে। আইনের খসড়া দেখার কথা স্বীকার করে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন আইন চূড়ান্ত হলে এ বিষয়ে মন্তব্য করবেন তিনি। মাজহার হক মান্না, চ্যানেল আই, ঢাকা। ব্যাটারি চালিত রিকশা বন্ধের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ করছেন চালকরা। সড়ক ও রেল লাইনে অবস্থান নিয়ে অবরোধ করে রেখেছেন বিক্ষোভকারীরা। এতে রাজধানীর প্রধান সড়কে তীব্র যানজট দেখা দিয়েছে। ঢাকার সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। শাকির আদনানের সাথে যোগাযোগ করছি, তিনি মহাখালীতে অবস্থান করছেন। আদনান, অটোরিকশা চালকদের বিক্ষোভের এখন কি অবস্থা এবং রাজধানীর পরিস্থিতি কেমন দেখছেন, জানাবেন। ধন্যবাদ রিতা। আসলে এই সকাল থেকেই তাদের এই আন্দোলন চলছে। আপনারা জানেন যে গত মঙ্গলবার হাইকোর্ট থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে যে ঢাকা মহানগরীতে অটোরিকশা বন্ধ করতে হবে, তো তার প্রতিবাদেই গতকাল থেকেই এই অটোরিকশা চালকরা বিভিন্ন জায়গায় বিক্ষোভ করছেন এবং আজকেও রাজধানীর বিভিন্ন জায়গায় বিক্ষোভ করছেন। তার মধ্যে মহাখালী স্পটে যেটি ঘটছে যে এখানে যানবাহন চলাচল বন্ধ রয়েছে, ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তো তারা বলছেন যে তারা যেটি চান যে মূল সড়কে তারা যেতে চান না, তবে অলিগলিতে তারা যেতে চান। তারা এই দাবিটি যাতে মেনে নেওয়া হয় এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে বলে জানিয়েছেন। রিতা। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে।
আজারবাইজানের বাকুতে জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলনে চলছে শেষ মুহূর্তের আলোচনা ও দর কষাকষি। উন্নত দেশগুলোর আশ্বাস ও প্রতিশ্রুতির দিকে ক্ষতিগ্রস্ত দেশগুলো যখন তাকিয়ে তখন সাইড ইভেন্টে উঠে এসেছে জলবায়ু অভিঘাতের কারণে বাংলাদেশের উপকূলীয় জনপদের দুর্যোগের তথ্য উপাত্ত সমাধানের প্রস্তাব। আজারবাইজানের বাকু থেকে আলিমাল রাজ রিপোর্ট। জলবায়ু পরিবর্তন পৃথিবীর প্রতিটি জনগোষ্ঠীকে প্রভাবিত করলেও এর সবচেয়ে বিরূপ প্রভাব পড়েছে নারীদের উপর। বিশেষ করে নিম্ন আয়ের দেশগুলোতে নারী, শিশু ও তরুণরা জলবায়ু সংকটের কারণে যে বহুমুখী সমস্যার সম্মুখীন হচ্ছেন তার অন্যতম পানি ব্যবস্থাপনা। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের দুর্যোগে বাস্তুচ্যুতির পাশাপাশি গভীর প্রভাব পড়ে সামাজিক ও অর্থনৈতিক খাতে। এমন বাস্তবতার সম্মেলনে ক্লাইমেট ক্রাইসিস, ওমেন অ্যান্ড ওয়াটার গভর্নেন্স শীর্ষক সাইড ইভেন্টে বিশ্বের কাছে তুলে ধরা হয় দেশের উপকূলীয় দুর্যোগের ভয়াবহ তথ্য। পাশাপাশি সংকট নিরসনে নানা উদ্যোগ ও প্রয়োজনীয়তার চিত্রে আহ্বান জানানো হয় ন্যায্যতার ভিত্তিতে অর্থায়ন ও ছাড়ে। কোস্টাল এরিয়াতে সাইক্লোন, স্টর্ম, স্যালাইনিটি ইন্ট্রুশন, ইরোশন, হিটওয়েভ সবই হয়, কিন্তু এই সব হওয়ার মধ্য থেকে আমরা যদি দেখি যে এর মধ্য থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় উপকূলীয় অঞ্চলের মহিলারা এবং ইয়তরা। Now is the time to really step up, escalate, to actually work together. Because previously they said climate change is only a problem of the Ministry of Environment or the Ministry of Local Government. But now all government entities actually have to work together to address the climate problems in Bangladesh. টেকসই পরিবেশ ও পানি ব্যবস্থাপনায় নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি নারীর ক্ষমতায়ন ও পরিবেশ বান্ধব প্রযুক্তিতে গুরুত্বারোপ বিশেষজ্ঞদের। Our ecosystem is a unique ecosystem of Bangladesh and it has its own challenges. And our coastal ecosystem and the coastal area is actually faced with the risk of sea level rise and gradual disappearance. So if there is rise in temperature above 1.5 degree, then 1/3 of Bangladesh will go underwater, and that 1/3 comprises the coastal area where we have around 19 districts. পানি নিয়ে যে ক্রাইসিস, মহিলাদের যে নানা রকম সমস্যা হচ্ছে উপকূলে এবং মানুষের যে নানা ধরনের সমস্যা, সেই ব্যাপারগুলো কিন্তু তুলে ধরা হয়েছে। বিশেষ করে পানি বাহিত রোগ, পানি ক্রাইসিস, সল্ট ওয়াটার এবং এই যে উপকূল অঞ্চলে যখন ঝড়, জলোচ্ছ্বাস এবং নানা ধরনের যে সাইক্লোন হচ্ছে তাতে গিয়ে কিন্তু ওয়াটার লগিংও হচ্ছে। লোকালি বলি অথবা ইন্টারন্যাশনালি বলি, দুইভাবেই কিন্তু আমরা সেভাবে এই জায়গাটিকে সেইভাবে তুলেও ধরতে পারছি না এবং সেভাবে এদের সাহায্য সহযোগিতাও করতে পারছি না। তো সব কিছু মিলিয়ে আসলে যত বেশি প্র্যাকটিক্যালি এই কাজগুলোকে এগিয়ে নিয়ে যাব, তাহলেই কিন্তু এই যে যারা ক্ষতিগ্রস্ত তাদের কিন্তু উপশম হবে এবং তাদের কিন্তু এই দুরবস্থার লাঘব হবে। সভ্যতা রক্ষায় চলমান আন্দোলনের বিপরীতে বিশ্লেষকরা বলছেন পানি ব্যবস্থাপনা, পরিবেশ রক্ষা এবং জলবায়ু অভিযোজনের উপর সচেতনতা ও শিক্ষামূলক কর্মসূচি গ্রহণ জরুরি। সম্মেলনের নির্ধারিত সময় শেষ হয়ে আসলেও এখন পর্যন্ত জলবায়ু অর্থায়ন, জীবাশ্ম জ্বালানি সহ বেশ কিছু বিষয়ে সমঝোতায় আসতে পারেনি ধনী দেশগুলোর অনেকেই। নানা ফোরামে চলছে আলোচনা ও দর কষাকষি। প্রতিশ্রুতি বাস্তবায়নে তাই অনড় রয়েছে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ দেশগুলো। আজারবাইজানের বাকু থেকে আলিমাল রাজি, চ্যানেল আই। জলবায়ু অভিঘাতে সৃষ্ট মানসিক স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি ইউএনএফসিসি এর নীতিমালায় অন্তর্ভুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশ। জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলনে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের জনগণের মানসিক স্বাস্থ্য সমস্যা বিষয় সাইড ইভেন্টে বক্তারা বলেন, বন্যা বা ঘূর্ণিঝড়ের মতো আকস্মিক দুর্যোগ মানুষকে বাস্তুচ্যুত করার পাশাপাশি তাদের জীবিকা, পরিবার ও সামাজিক বন্ধন নষ্ট করে দেয়। আজারবাইজানের বাকু থেকে আলিমাল রাজি রিপোর্ট। জলবায়ু পরিবর্তনের অভিঘাত শুধু পরিবেশগত সংকটই তৈরি করছে না, বরং মানব স্বাস্থ্যের উপর ফেলছে গভীর প্রভাব। মানসিক স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি যখন বৈশ্বিকভাবে আলোচিত, তখন বিশ্বমঞ্চে দেশের চিত্র ফুটিয়ে তুলতে সংযুক্ত আরব আমিরাতে আয়োজিত COP28 সাইড ইভেন্টে এ সংক্রান্ত থিমেটিক সেশন করে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন।
এরই ধারাবাহিকতায় বছর ঘুরে এবার বাকুতে ব্র্যাকের সাইড ইভেন্টে উঠে এলো জলবায়ু সংকট, আকস্মিক দুর্যোগ ও মানসিক স্বাস্থ্য সমস্যার যোগসূত্র ও উত্তরণে করণীয়। লস অ্যান্ড ড্যামেজের ফান্ডিংয়ের বিষয়টি গুরুত্ব পাবে এবং একই সাথে এনসিকিউজি অর্থাৎ 25 সালের পরবর্তী সময়ে আসলে ডেভেলপিং কান্ট্রিগুলোর ডেভেলপ কান্ট্রি থেকে এই তাদের ন্যাপ এনডিসি বাস্তবায়নের জন্য কি পরিমাণ অর্থায়ন পাবে সেটি একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দেখা দিবে। এবং ক্লাইমেট চেঞ্জের কারণে এই যে নানা ধরনের দুর্যোগ হচ্ছে উপকূলীয় অঞ্চলে, তাতে মেন্টালি কিন্তু অনেকেই এফেক্টেড হচ্ছে। এবং যে ব্যাপারটি 2023 সালে COP28-এ প্রকৃতিজন ফাউন্ডেশন প্রথম তুলে ধরেছিল, সেই ব্যাপারটি এবার ব্র্যাক ইন্টারন্যাশনালি যাতে এটা জোর দেওয়া যায় এবং এটা যাতে ইউএনএফসিসির পলিসিতে উঠে আসে, সে ব্যাপারটি তারা জোর দিয়েছেন এবার এই সাইড ইভেন্টে বাংলাদেশ প্যাভিলিয়নে। তো এটা আসলে এমন একটি বিষয় যেটা ইউএনএফসিসির পলিসিতে এখন পর্যন্ত ইনক্লুড করা হয়নি, যেটা আমরা চাচ্ছি যেটা যেন ইউএনএফসিসির পলিসিতে উঠে আসে এবং এটাতে যেন জোর দেওয়া হয়। জলবায়ু সংকটে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য মানসিক স্বাস্থ্য সহায়তা নিশ্চিত করার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় আন্তর্জাতিকভাবে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া জরুরি বলছেন নীতি নির্ধারকরা। The climate conversation, negotiation that we are having here should have a human face, and studies of this sort actually help us put human face to the whole problem. I'm sure in the process of revisiting the health-related adaptation plan, you will get the opportunity to work with the government so that the problem is actually reflected in its right magnitude. গবেষণা বলছে মানসিক স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে জলবায়ু সংকটের দীর্ঘমেয়াদী প্রভাব আরও গভীর হবে। এমন অবস্থায় জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠার পাশাপাশি মানসিক স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে গতি পাবে টেকসই ভবিষ্যৎ বিনির্মাণের অভিযাত্রা। আলিম আল গাজী, চ্যানেল আই, বাকু, আজারবাইজান। বিশ্বব্যাপী মৎস্য সম্পদ উৎপাদন ও আহরণে প্রথম 5টি দেশের মধ্যে বাংলাদেশ একটি। দারিদ্র্য বিমোচন ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে মৎস্য সম্পদ। প্রাণীজ, আমিষ এবং পুষ্টি চাহিদার বড় অংশ আসে মাছ থেকে। তবে জলবায়ু পরিবর্তন ও দখল দূষণে নদীসহ জলাশয় ভরাট হয়ে যাওয়া সহ মানবসৃষ্ট কারণে মাছের উৎপাদন ব্যাহত হচ্ছে। হুমকিতে থাকা সম্ভাবনাময় এই খাত রক্ষায় সমন্বিত পদক্ষেপ জরুরি বলছেন বিশেষজ্ঞরা। বিশ্ব মৎস্য দিবস নিয়ে আফরোজা হাসির রিপোর্ট। ভৌগোলিকভাবে নদী, খাল, বিল, হাওর, লেকসহ মিঠা পানির জলাশয়ের পাশাপাশি বাংলাদেশে রয়েছে সুবিস্তীর্ণ উপকূলীয় ও সমুদ্র এলাকা। আর এই বিশাল জলসীমায় মৎস্য সম্পদ অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। আমিষের মোট চাহিদার সিংহভাগ পূরণ করা হয় মিঠা পানির মৎস্য সম্পদ থেকে। অভ্যন্তরীণ জলাশয়গুলোতে প্রায় 260 প্রজাতির মাছ এবং 50-এরও বেশি প্রজাতির চিংড়ি পাওয়া যায়। প্রায় 40 প্রজাতির মাছ উৎপাদন করা হয় কৃত্রিম প্রজনন ও চাষের মাধ্যমে। সমুদ্র সীমায় ইলিশ, লইট্টা, ছুরি, রিঠা, সুরমা, কোরাল, টুনাসহ প্রায় 475 প্রজাতির মাছ পাওয়া যায়। সামুদ্রিক মাছের শতকরা 66% মাছই ইলিশ। বিশ্বে ইলিশ উৎপাদনে বাংলাদেশের অবস্থান প্রথম। এছাড়াও বড় অংশ দখল করে আছে চিংড়ি। এই শিল্পে লাখো মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, জাপান সহ বিশ্বের প্রায় 52টি দেশে মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানি করে অর্জিত হয় বিপুল বৈদেশিক মুদ্রা। তবে নদী দখল করে স্থাপনা নির্মাণ, কৃষি জমিতে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার সহ বিভিন্ন কারণে ভয়াবহভাবে দূষিত হচ্ছে পানি, যা মাছসহ অন্যান্য জলজ জীববৈচিত্র্যের উপর নেতিবাচক প্রভাব ফেলছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে অতিবৃষ্টি ও খরায়ও মাছের উৎপাদন ব্যাহত হচ্ছে। পরিস্থিতির উন্নয়নে বিপন্ন দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে 500টি অভয়াশ্রম স্থাপন সহ উদ্ভাবিত হয়েছে বিলুপ্ত প্রায় 40 প্রজাতির দেশীয় মাছের প্রজনন কৌশল ও চাষ পদ্ধতি। 29টি জেলায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়ন, প্রজনন মৌসুমে জাটকাসহ ইলিশ আহরণ নিষিদ্ধ করা এবং মাছ সংরক্ষণে বিভিন্ন আইন প্রণয়ন করেছে সরকার।
মৎস্য সম্পদ সংরক্ষণে সচেতনতা তৈরিতে প্রতিবছর জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হয়। মৎস্য খাতে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে উন্মুক্ত জলাশয়ের টেকসই সংরক্ষণ ও বিজ্ঞানভিত্তিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। সমন্বিত পদক্ষেপের মাধ্যমে বজায় থাকবে মাছে ভাতে বাঙালির সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। বিশ্ব মৎস্য দিবস 2024 নিয়ে বিশেষ আয়োজন দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। সারা দেশেই নগর জীবনের সবুজের ঘাটতি দূরীকরণ, নিরাপদ খাদ্য আর মানসিক প্রশান্তি সৃষ্টির উৎস হয়ে উঠছে ছাদ কৃষি। এই তালিকায় এবার যুক্ত হলো রংপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন। 10 তলা ভবনের বিশালাকার ছাদকে সাজানো হয়েছে মাঠের ফসলের আদলে। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। রংপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন। এই ভবনের 16,500 বর্গফুট ছাদ জুড়ে উৎপাদন হচ্ছে সবুজ শাকসবজি। রয়েছে রকমারি ফলদ বৃক্ষ, ঔষধি গাছগাছালি এবং রঙিন ফুল। সবুজের এই আয়োজনটি এখন কর্মস্থলের প্রাণশক্তির কেন্দ্র হয়ে উঠেছে। এর মূল উদ্যোক্তা জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুরজ সরকার। আমি এখানে যোগদান করেছি 2023-এর 21শে সেপ্টেম্বর। তার আগে এখানে 25 থেকে 26টা আম গাছ ছিল। এখন টোটাল এখানে 350 পট আছে আমার। এবং সব রকম সবজি আমি এখানে করেছি এবং নিজে খেয়েছি, আমার অফিসাররা খেয়েছে। কৃষির প্রতি গভীর ভালোবাসায় তিনি কর্মজীবনের সবখানেই উদ্যোগ নিয়েছেন এমন উৎপাদনের। যখন আমি সার্ভিসে আসি তখন আমি ম্যাক্সিমাম টাইমই সরকারি কোয়ার্টারে থেকেছি। সরকারি কোয়ার্টারে আপনি জানেন যে চারপাশে একটু জায়গা থাকে, তো ওই যেখানেই গিয়েছি সেখানে আমার পরিবারের যে প্রয়োজন বা চাহিদা যেটা সবজি, এটা আমি লাগাতাম। কিছুটা বলতে পারেন উত্তরাধিকার সূত্রে। বাবা খুব ভালো কৃষক ছিল। আমার মারও তার হাতে সিম গাছ দেখেছি, আমি লাউ গাছ দেখেছি, ওইটা আমার ইন্সপিরেশন ছিল। আর এক্ষেত্রে ক্রেডিট আপনারও কিছুটা আছে। এখানে নিয়মিত অংশ নিচ্ছেন প্রতিষ্ঠানের অন্যান্য কর্মীরাও। এতে নিজেদের কাজে পাচ্ছেন বাড়তি উদ্দীপনা। আর যখন এগুলো সবজি করে উৎপাদন হয়, যখন করে তখন আমাদের সকল কলিগকে সমবন্টন করে দেন। সমাজের যে কোনো স্তর থেকেই নিজেকে কৃষির অনুকূলে রাখা যায় তা প্রমাণ করলেন রংপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব সুরজ সরকার। শুধু এই ভবনটির ছাদ জুড়ে যে কৃষির আয়োজন, সেটি দেখবার মতো, এবং ফেলে রাখা এই ছাদটিকে যেভাবে সবুজে ভরে তুলেছেন, এটা অন্যের জন্য হতে পারে অনুকরণীয়। রংপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ছাদ কৃষি থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ বেলা 3:05 হৃদয় মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। সময় হলো বিরতি নেবার। বিরতি পর্যায়ে থাকছে বিশ্বের দুই প্রান্তে 2 টেস্ট শুরু শুক্রবার সকালে পার্থে ভারত অস্ট্রেলিয়া লড়াই, আর রাতে অ্যান্টিগায় মুখোমুখি বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ। আবার আমন্ত্রণ। নিটল টাটা কৃষি সংবাদ। বরগুনায় রিলে পদ্ধতিতে গম চাষ হচ্ছে, অর্থাৎ আমনের ভেতরে গম ছিটিয়ে ধানের জমিতে আবাদ করা হচ্ছে গম। একসময় উপকূলের লবণাক্ত পতিত জমিতে বর্ষা মৌসুমে শুধু আমন ধান হতো। ধান কাটার পর আর কোনো ফসল না হওয়ায় বছরে অর্ধেকটা সময় জমি পতিত থাকতো। ফসলের জমির ব্যবহার বাড়াতে এই পদ্ধতি। প্রকৃতি সংবাদ। শুষ্ক মৌসুমেও চাঁদপুরের ডাকাতিয়া নদীর তীব্র ভাঙনে নিঃস্ব হচ্ছে শত শত পরিবার। পানি কমতে থাকায় নদী তীরবর্তী বিভিন্ন পয়েন্টে ভাঙনে 150-এরও বেশি বসতঘর নদী গর্ভে বিলীন হয়েছে। স্থায়ী সমাধানে প্রয়োজনীয় উদ্যোগের দাবি জানিয়েছেন ভাঙন কবলিতরা। আগামী বর্ষার আগে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। খেলার খবর।
অ্যান্টিগায় শুক্রবার শুরু হচ্ছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্ট। অ্যান্টিগার নর্থ সাউন্ডে খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। দুদিনের প্রস্তুতি ম্যাচে ক্যারিবীয় একাদশের বিপক্ষে অনেকগুলো ব্যক্তিগত পারফরম্যান্সের মিশেলে আত্মবিশ্বাসী হয়েই মাঠে নামবে বাংলাদেশ দল। এই সময়ে সেরা দুই ক্রিকেট দল ও আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে প্রথম ও দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়া ও ভারতের বর্ডার গাভাস্কার ট্রফি টেস্ট সিরিজের পর্দা উঠছে শুক্রবার। দুদেশের দুই সাবেক অধিনায়কের নামে প্রবর্তিত ট্রফিতে এবারই প্রথম থাকছে 5 টেস্ট। বাংলাদেশ সময় শুক্রবার সকাল 8:15 পার্থের অপটাস স্টেডিয়ামে শুরু হবে প্রথম ম্যাচ। সবশেষে সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো আরও একবার। যুদ্ধে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা, ছাত্র জনতার আন্দোলনে দেশ গড়ার সুযোগ কাজে লাগানোর অঙ্গীকার। এক যুগ পর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে সেনাকুঞ্জে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। গুলশান থেকে নেওয়া হবে সেনা প্রটোকলে। শেখ হাসিনার পক্ষে মামলা লড়ার ঘোষণা দিলেন জেডাই খান পান্না। বিচারিক শুদ্ধতার জন্য রাজনৈতিক দলের বিচার ট্রাইব্যুনাল আইনে রাখা হয়নি মন্তব্য। ব্যাটারি চালিত রিকশা বন্ধের প্রতিবাদে রাজধানীতে চালকদের বিক্ষোভ, সড়ক ও রেলপথ অবরোধে যাত্রীদের চরম দুর্ভোগ। জলবায়ু সম্মেলনে শেষ মুহূর্তের আলোচনা ও দর কষাকষি, জলবায়ু অভিঘাতে মানসিক স্বাস্থ্য ঝুঁকির বিষয় অন্তর্ভুক্তিতে বাংলাদেশের দাবি। এবং মৎস্য উৎপাদন আহরণে বিশ্বের শীর্ষ 5 দেশের একটি বাংলাদেশ, হুমকিতে থাকা সম্ভাবনাময় খাত রক্ষায় সমন্বিত পদক্ষেপের তাগিদ। শেষ করছি চ্যানেলের সংবাদ। ধন্যবাদ।